2018 সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন, এটা একটা বার্তা ছিল। এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে না, সাহায্য ওটা করার জন্য হ্যাঁ, আহ, ছাত্রলীগ, আহ, ছাত্রদল, যুবদলকে বলা হয়েছে? জি, রনি ভাই। না, আমার আমার আসলে স্থানীয় যে বিএনপি, হুম হুম জেলা বিএনপি বা হুম, উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই। আচ্ছা। 2018 সালে ওই যে নির্বাচন করে আমি হুম আসছি, হুম এরপর আমার কোনো যোগাযোগ নেই ওখানে। বিএনপির আর একজন প্রার্থী, হুম মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত 4-5 বার, 4 বার সে ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে, তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল। হুম তো এই আমার মামার শ্বশুরের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে ইমিডিয়েট রানিং মেট আছেন, হুম ওনার নাম শ্বশুরের হলো জনাব উত্তরাধিকার সূত্রে ওদের নাকি? এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওখানে যেটা আছে সেটা হলো সেকেন্ড হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন। হুম মূলত তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাকে, হাসান মামুনকে আর শাহজাহান খান সাহেবকে। পরবর্তীতে বাকি দুটো উইথড্র করে আমারটা কনফার্ম করা হয় হুম আর কি। হুম, এরপর বুঝতে আমি আর আসলে এলাকাতে যাইনি, এগুলো এক। 2 নম্বর হলো, আমার সঙ্গে 2019 সনে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খোলামেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। তো উনি খুব অবাক হয়ে যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে হুম আসলেন। হুম এর কারণ হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসতো, আমরা যতটুকু জানি শেখ হাসিনা, শেখ রেহানা খুব ভালোবাসতো। তা আমি বললাম যে দেখুন, আসলে আমি আওয়ামী লীগ দ্বারা অপমানিত হয়েছি, এটা হলো মূল হুম ব্যাপার। সেই আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোন একটা দল করা বা সেই দল দাস হওয়া, এটা আমার আসলে প্রয়োজন নেই, বা আমার এই ধরনের মন মানসিকতাটা নেই। আই টক উইথ হিম ইন 2019, একেবারে নির্বাচনের পরপরই। তো এই গেল এক। 2 নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি, কেন আসছি আমি নিজেও জানি না, আপনি ডেকেছেন এই জন্য আসছি, অথবা বিএনপি আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি, হোয়াট এভার মেবি। জি। এবং আমার আসলে বিএনপির কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ওই সালেহ সাহেব নামক একজন সাংবাদিক আছেন ইত্তেফাকের, ওকে। ল রিপোর্টার, হুম হুম উনি টেলিফোন করলেন, বললেন, তারপরে শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 2-3 দিন ভাবলাম, এরপর বললাম ঠিক আছে, লেটস ট্রাই, অপরচুনিটি একবারই আসে, দেখি কি হয়। হুম তো যা হোক, এরপরে গেলাম। তখন আমি তারেক রহমান সাহেবকে হুম, বলছিলাম যে ইট মে বি মাই লাস্ট ইলেকশন। ওকে। হ্যাঁ, আমি এই, আপনি আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, এই পর্যন্তই আমি কৃতজ্ঞ, এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, হুম কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি কোনো পদ চাই না, পদবি চাই না, এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর। এটা কিন্তু আমি তাকে 2019 সনে জানিয়ে হুম দিয়েছি। হুম এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি, তারেক রহমান সাহেব জানেন, দলের হাইকমান্ড জানেন। এখন নুরুল সাহেব আছেন বা উপজেলা নির্বাচন আছে, এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি, বা আমি হুম নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, মানে এবং আমার যারা সমালোচনা যারা করছেন, হুম মানে আমাদের এদের চিন্তা চেতনা কর্মের মধ্যে, সফলতার মধ্যে এতটা পার্থক্য। হুম মানে মূল ব্যাপার হলো যে আমিও তাদেরকে বুঝতে পারি, বিকজ ওই বয়সটা, ওই সময়টা আমার ছিল, কিন্তু আমার যে লেভেলটা, হুম সেই লেভেলটা যারা গালাগালি করছে, যেখানেতে সবাই নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার, একটা হুম, নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার, ইলেকশন করাটা বিশাল ব্যাপার। কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো ওকে বহু আগে, ওকে। বংশ পরম্পরায়, এটা এটা আমি দেখেছি যে, এবং এখন যে প্রেক্ষাপট আসছে, একজন রাজনীতিবিদ যারা হয়নি, মঞ্জু হুম ভাই এমপি হননি, তার হয়তো একটা ধারণা থাকতে পারে, দেখি হয়ে দেখি কেমন হয়। হুম, আমি তো হয়ে দেখেছি, এর মধ্যে নাথিং ইন্টারেস্টিং, এর মধ্যে কোনো ইন্টারেস্টিং নাই। আচ্ছা। একবার হলেও, 10 বার 20 বার হলেও এই সমাজে হ্যাঁ সেই 71 থেকে এই পর্যন্ত কোন একজন সংসদ সদস্যকে মানে তার আ- জীবনে যে দুর্ভোগ দুর্দশা, আ- সেই তুলনায় যে সফলতা দেখে হ্যাঁ। কোনো মানুষ আসবে। আমার এমনি অন্তত পক্ষে এমপিগিরি করা ছাড়া, তারপরে শেষে রাজনীতি করা ছাড়া, আরো অন্তত 10টা ভালো কাজ আছে, রনি, যেটা করে আমি সময় কাটাতে ট্রু পারি। ট্রু, খুবই সত্য কথা। কিন্তু রনি ভাই, এর মধ্যে ওই যে কারো জন্য কোনো একটা ফল টক ব্যাপারটা ওরকম না তো? না, ওরকম টক যদি হতো, জাস্ট আপনি আমাকে দু হাজার জি আঠারো সন থেকে এই পর্যন্ত দেখেন, জি 2018 সন থেকে এই পর্যন্ত দেখেন যে আমি কখনো বিএনপির কোনো একটা অনুষ্ঠানে আমাকে কেউ কখনো দেখেছে রাইট। কিনা। এখানে মঞ্জু সাহেব আছেন, তার হুম কাছে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, একেবারে পারিবারিক পর্যায়ে, হুম হুম অনেক আগের থেকে। হুম এবং দেখেন, আমি একটা আজ ওনাকে খোঁটা দিয়ে বলছি, হুম উনি, আমি যখন সংসদ সদস্য তখন ওই যে উনাদের জামাতের একটা, উনি জামাতের একজন নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন, হুম এদের কাজই ছিল এই বিভিন্ন মানুষকে উপহার দেওয়া এবং ওই কিছু হুম টাকা পয়সা দেওয়া। তো উনি একবার আমাকে টেলিফোন করে কিছু টাকা দিতে চাইলেন, হুম তো আর উপহার দিতে চাইলেন। তো আমি বললাম যে ভাই আপনি এগুলো কেন বলছেন,
এই টাকা দিয়ে আমি কি করব? হুম। তো বলে আপনি জাকাত দিবেন। তা আমি বললাম যে আমার তো জাকাত দেওয়ার যথেষ্ট অর্থ আছে, আমি রিচ ম্যান। আপনি জিজ্ঞেস করে দেখেন 2010 সনে আমি তাকে এই কথাটা বলেছি। মানে উনি সেমাই পাঠিয়েছেন, টাকা দিতে চেয়েছেন, কোন রাজনীতিবিদ গোলাম মোল্লা রনির মতো তাকে উত্তর দিয়েছে? জিজ্ঞাসা করেন আল্লাহর ওয়াস্তে। না নো ওয়ান। না মঞ্জু বাট ভাই, আমি এটা তাকে খুবই ইন্টারেস্টিং। আপনারা একজন এমপি সাহেবকে, তাও সিটিং এমপি, যে দল ক্ষমতায় আসে তাদেরকে মানে এটা আমরা শুনবো, খুবই ইন্টারেস্টিং। মানে রনি ভাইয়ের সাথে কথা বলে খুবই ইন্টারেস্টিং ইনসাইট শোনা যায়। এটা খুবই ইন্টারেস্টিং, আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই আপনি শেষ করেন প্লিজ, তাহলে আমরা মঞ্জু ভাইয়ের কাছে যাই। আচ্ছা যাও। না, আমি আমি বললাম যে হ্যাঁ। দিস ইজ দ্য থিংস। আমি যখন আওয়ামী লীগে ছিলাম, আমার এই হাত ধরে হুম, হুম, 2009 সনে 10 ওবায়দুল কাদের সাহেব বলতেন হুম, যে রনি নেত্রী, তোমার কথা শুনে আমার কথাগুলো একটু মাঝে মধ্যে বইলো। হুম, interesting। তুফাইল সাহেবের মতো লোক হাত ধরে বলতো যে রনি আমার খবর কি। হুম, আমির হোসেন আমু জিজ্ঞেস করে দেখেন, বলতো রনি আমার খবর কি, আমার তুমি তো জানো সমস্ত কিছু। আই ওয়াজ এনজয়িং দ্যাট পার্ট আওয়ামী লীগে। কিন্তু কিন্তু এটাকে আমি সেল করেছি, হ্যাঁ, এটাকে আমি কখনো আমার নিজের কাজে ব্যবহার করেছি, ব্যবসার কাজে ব্যবহার করেছি, প্রভাব করছি, আমার শত্রু বলতে পারবে না। সিমিলারলি না, দেখেন হুম, 2011 সন থেকে, মানে হুম, 18 সন থেকে এখন পর্যন্ত টিল টুডে হুম, আওয়ামী লীগ না বিএনপির এমন কোন শীর্ষ নেতা নাই যারা আমাকে ভালোবাসেন না, হুম, সম্মান করেন না, মর্যাদা দেন না। এবং আমি যদি একটা টেলিফোন করি, হুম, এই ফোন ধরবেন না বা কল হুম, ব্যাক করবেন না, বিএনপির এরকম কোন শীর্ষ নেতা নেই। এই ওকে, আপনার অনুসারে বলছি। ওকে, কিন্তু দেখেন, এত সুসম্পর্ক থাকা, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ হুম, সবার সঙ্গে এরকম সম্পর্ক থাকা সত্ত্বেও ওকে। আজ পর্যন্ত বিএনপির অফিসের একটা কমিটির জন্য, আমার নির্বাচনী এলাকার একজনের একটা পদবীর জন্য, কোনো কিছুর জন্য আপনি বিএনপির যে কোনো লোকে জিজ্ঞাসা করেন বিজ্ঞাপন দিয়ে যে আমার পক্ষ থেকে একটা ফোন গেছে কিনা বা কোনো তৎপরতা গেছে রনি কিনা। ভাই আপনাকে ধন্যবাদ। কিংবা ধরুন, রনি ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে যাই। মঞ্জু ভাই, প্রথম কথা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ লোক এবং স্বয়ং এমপি সাহেবকে টাকা এবং এটা দেওয়া হয়েছিল, এটা একটা কি মানে মানে চলের মধ্যে ছিল, বা এটা স্বাভাবিকভাবে এটা দেয়ই হয় সবাইকে? রনি ভাই যে কথাটা বলেছেন আসলে কিছুটা একটু পার্থক্য করে বলেছেন, মানে হ্যাঁ, কিছুটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে হুম, হুম, যে উনার কোনো একটা সাহায্য সংস্থা থেকে হুম, কুরবানি উপলক্ষে দুস্থ লোকদের জন্য কুরবানির বাবদ কিছু পশু মানে হুম, গরুর ব্যাপারটা এসেছিল। তো যারা পাঠিয়েছে তারা রনি ভাইয়ের সামহাও ভক্ত ছিলেন, তো তারা আমার সাথে কমিউনিকেট করেন হুম, যে রনি ভাইয়ের রনি ভাইকে যখন আমি এটা জানাই, রনি ভাই বলছে ভাই আমি তো এমনিতে এগুলাতে করি, এটা হুম, আমার দরকার না। তখন রনি ভাইকে আমি বলেছিলাম তাহলে ঠিক আছে, আপনার নামে আমরা একটা কাজ করতে পারি, সেটা দুস্থ সাংবাদিকদের জন্য আমরা এটা করতে পারি। বাহ, তখন রনি ভাই এগ্রি করেছিলেন বাহ, এবং রনি ভাই এটা মনে থাকার কথা, দুস্থ সাংবাদিকদের জন্য আমরা ওই ওনার যে অ্যালোকেশন ছিল ওটার গরুটা কোরবানি দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি জামাতের পক্ষ থেকে না, আচ্ছা, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থা থেকে। ওকে, তো রনি ভাই আজকে উনার কিন্তু প্রচুর জামাতের ফ্যান আছেন, আচ্ছা, উনি আজকে এটা বলে কিন্তু হ্যাঁ, জামাতের লোকদের ফ্যান না উনি, বেশ কিন্তু কমে যাবে রনি ভাই। আচ্ছা মঞ্জু ভাই, আমরা প্রশ্নটা করি, জামাতের ফ্যান ব্যাপারটা নিশ্চয়ই জামাতের ফ্যানরা দেখবেন। আমি যেটা প্রশ্নটা করতে চাই, আপনি সম্প্রতি প্রথম আলো থেকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, তিনি আপনি বলেছেন যে একটি জনমত তৈরির বিষয় আছে। আপনি জনমত তৈরির বিষয় আছে বলছেন, আপনার কাছে কি মনে হয় না যে এই জনমত 5ই আগস্টই অলরেডি তৈরি হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কি, অবশ্যই আওয়ামী আমরা লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আর কি দেখেন জনমতের অপেক্ষা আপনি করছেন? আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা কথা বলেছি যে হুম, একটা পাবলিক হিয়ারিং শোনার জন্য। হুম, অর্থাৎ আওয়ামী লীগ এই গত 15 বছর ধরে, এর হুম, আগে তো আছেই, ধরেন আমরা যেটা ছোট ছিলাম 71 থেকে 75-এ হুম, নানা কথা আমরা শুনেছি, কিন্তু সেই জিনিসগুলোর ডকুমেন্টারি এভিডেন্স খুব কম আছে। হুম। না, আমরা যেটা বলতে চেয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা এমন ভাবে করা উচিত যে কারা কারা আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, যেমন যে সমস্ত ছাত্ররা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত নারীরা ক্ষতিগ্রস্ত, যে হুম। সমস্ত রাজনীতিবিদেরা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত পুলিশ অফিসাররা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত নানা পেশাজীবীরা ক্ষতিগ্রস্ত, এখন পর্যন্ত তারা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে, এটা কোনো আইনগত প্রক্রিয়া হবে না, এটা হবে একটা পাবলিক ডকুমেন্ট, যে একটা রাজনৈতিক দল কিভাবে ফ্যাসিবাদের মানে একটা মানে প্রবক্তা হয়ে যায়, ফ্যাসিবাদের আপনারা কণ্ঠ হয়ে যায়, একটা আপনারা এই কথাটা গণতান্ত্রিক কণ্ঠ, আপনারা এই কথাটা একটা বলছেন, স্বাধীনতা আপনারা যুদ্ধের। মঞ্জু ভাই আপনারা এই কথাটা বলছেন একটা কথার কথাই তো, তাই না? মানে আপনারা কতজন লোকের হিয়ারিং না না নেবেন, কিভাবে হিয়ারিং না, নেবেন, কথার কথা না, এবং আমরা অলরেডি কে একটা প্রস্তাব হিয়ারিং নিবে? দিয়েছি এবং এবং আমি খুব হোপফুল, খালেদ ভাই, আমি খুব হুম, হোপফুল যে গভর্নমেন্ট এটা করবে।
একটা আমরা পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করতে বলেছি এই জন্য সেটেল যে মানুষের মনে আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধটা যাদের শুধু আইনের পর্যায়ে না থাকে, শুধু রাজনৈতিক ভাবে না হয়, রাজনৈতিক, সামাজিক, একেবারে সাংস্কৃতিক ভাবে আওয়ামী লীগের যে জেনুইন জায়গাটা কেউ যাতে কখনো বলতে না পারে যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা অবিচার করেছি। আওয়ামী লীগের সেটেল একটা ইস্যু নিয়ে স্বাভাবিক ফৌজদারি জায়গা থেকে আপনারা এটা নিয়ে রাজনীতি কেন করতে চাচ্ছেন? আওয়ামী লীগকে যে বিতাড়িত করা হয়েছে, শেখ হাসিনা এত সাংঘাতিক রকমের সংবিধান, এত সাংঘাতিক রকমের সবকিছু নিয়েও এই দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। যদিও রনি ভাই পালিয়েছেন এটি বলতে চান না নাকি বলেন আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তো এটা তো সত্যি। এটাকে আর আপনি মানে জনগণের আর কি ম্যান্ডেটের মধ্যে চান আপনি? আমি ফেসিবাদের যেই মানে চরিত্রে আবির্ভূত হতে না পারে। আপনাকে একটা মনে রাখতে হবে, আমরা কেন হিস্ট্রি পড়ি, আমরা কেন সিরাজউদ্দৌলার কাহিনীটা এখনো পড়ি, এখনো কেন সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল, তারপরে কেন সিরাজউদ্দৌলা আমাদের জন্য ইন্সপিরেশন, কেন এখন আমরা লক্ষণ সেনের পলায়নটাকে আমরা স্মরণ করি? এই হিস্ট্রিটা সাংস্কৃতিক ভাবে, আপনাকে আমি বলি রনি ভাই,